টেলিভিশনের পর্দায় বসে বিরোধীদের নীতি নৈতিকতার পাঠ দেওয়া আর মাঠের রাজনীতিতে একতরফা কুৎসা রটানো সিপিএম নেতা শতরূপ ঘোষের একটা বহু পুরনো রাজনৈতিক স্বভাব। বিরোধী মতের কাউকে সামনে পেলেই এক মুহূর্তে চরিত্র হনন করা আর নিজেকে আদর্শ রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরা। এই দ্বিচারিতার আসল রূপটা ঠিক কি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কোনো তথ্য প্রমাণ ছাড়াই রাজনৈতিক বিরোধীদের উপরে যেভাবে তকমা সেঁটে দেওয়া হলো, তার পাল্টা হিসেবে যখন তার শতরূপের নিজের ট্র্যাক রেকর্ড ও প্রকাশ্য নথির দিকে নজর দেওয়া গেল, তখনই দৃশ্যটা ঠিক উল্টো। যে নেতা অন্যদের দিকে আঙুল তোলেন তার নিজের অতীতের নথিপত্রে ঠিক কি কি লুকিয়ে আছে, শতরূপ ঘোষের চরিত্র ঠিক কতটা কর্দমাক্ত। আজ কোনো ফাঁকা বয়ান নয়, সরাসরি রেকর্ড আর তদন্ত রিপোর্ট এবং প্রকাশ্য তথ্যের ভিত্তিতে হবে শতরূপের পর্দাফাঁস। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কি হয়েছে একটু কেসটা খুলেই বলি। যাদবপুরে এবিভিপি কর্মীদের উপর রাতের অন্ধকারে হামলা চালায় বাম গুন্ডারা। যাদবপুর বিধানসভার বিধায়িকা হিসেবে ঘটনাস্থলে যান শর্বরী মুখার্জি এবং আহত এবিভিপি ছাত্র নিখিল দাসের সঙ্গে দেখা করেন। ঘটনার সূত্রপাত হয় জিবি মিটিং নিয়ে। এবিভিপির ছাত্রদের বক্তব্য ছিল, যেখানে কলেজে কোনো ইউনিয়নই নেই সেখানে জিবি মিটিং কিসের ভিত্তিতে ডাকছে এই বামেরা। তার প্রতিবাদ করায় বাম গুন্ডারা হামলা চালায় তাদের উপর। তারপর প্রতিরোধ, পাল্টা প্রতিরোধ, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে বিধায়িকা নিখিল দাসের সঙ্গে দেখা করেন আর তারপরেই বাম গুন্ডারা মাঠে নেমে পড়ে, কুৎসা করতে শুরু করে শর্বরী মুখার্জিকে। খুঁজে খুঁজে বের করে নিখিল দাসের বিরুদ্ধে থাকা বেশ কিছু অভিযোগ। একটি প্রথম সারির নিউজ চ্যানেলে একটি অনুষ্ঠানে বসে শতরূপ ঘোষ সরাসরি আক্রমণ করেন নিখিল দাসকে এবং বলেন তার বিরুদ্ধে যৌন হেনস্থার কেস রয়েছে। তা নিয়ে তার পরপরই চারিদিকে ঢিঢি পড়ে যায়। বামেরা একটা অদ্ভুত ন্যারেটিভ এবং অপটিক্স দাঁড় করাতে শুরু করে। তারা দেখাতে শুরু করে যে বিজেপির বিধায়িকা একজন মলেস্টারের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু বামেদের চরিত্র হলো এরা অর্ধ সত্য বলে আর ভাবে দুনিয়ার সমস্ত মানুষ অশিক্ষিত, তারাই একমাত্র শিক্ষিত। কাজেই তারা যা বলবে গোটা দুনিয়ার মানুষ চোখ কান বন্ধ রেখে সব মেনে নেবে। নিখিল দাসের বিষয়টা সামনে আসার পর জানা যায় শতরূপের ডাহা মিথ্যাচার। সেদিন চ্যানেলে বসেই মিথ্যে বলেছিলেন শতরূপ। যাদবপুরে সুযোগ না পাওয়া শতরূপ ঘোষকে একটু আসল সত্যিটা মনে করিয়ে দেওয়া দরকার। যে টিএমসিপি নেত্রী নিখিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, সেই অভিযোগ পরবর্তীকালে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে প্রমাণিত হয়েছিল। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটির অভ্যন্তরীণ তদন্তেই নয়, খোদ কলকাতা পুলিশের তদন্তেও স্পষ্ট জানানো হয় যে সেখানে কোনো মলেস্টেশনের ঘটনাই ঘটেনি। যা হয়েছিল তা ছিল দুই পক্ষের মধ্যে হাতাহাতি মাত্র। কিন্তু তথ্য প্রমাণকে পাশে সরিয়ে রেখে রাজনৈতিক বয়ান তৈরিতে ওস্তাদ আলিমুদ্দিনের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এই ধরনের অর্ধসত্য আর মন গড়া গল্প নিয়ে যে নিয়মিত চর্চা হয়, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। তবে সবচেয়ে বড় পরিহাসটা অন্য জায়গায়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে শতরূপ কি নিজের কখনো আইনের রেকর্ডটা ভালো করে দেখেছেন? তার নিজের দেওয়া নির্বাচনী হলফনামা ঘাঁটলে দেখা যায় তার বিরুদ্ধেই নথিভুক্ত রয়েছে ভারতীয় দণ্ডবিধির 354 ধারার মামলা, যার স্পষ্ট আইনি অর্থ হলো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে বল প্রয়োগ বা আক্রমণ। ইংলিশে বললে অ্যাসাল্ট অর ক্রিমিনাল ফোর্সড ওম্যান উইথ ইন্টেন্ট অফ আউটরেজ হার মোডাস্টি। আশুতোষ কলেজে ছাত্র আন্দোলনের সময়কার সেই মামলায় 147, 149, 323 ধারার সঙ্গে এই 354 ধারাটিও জল করছে। অর্থাৎ যার নিজের নামে এমন গুরুতর ধারায় মামলা নথিভুক্ত রয়েছে, যে নিজেই মোলেস্টেশনে অভিযুক্ত, তার যুক্তিতেই যদি আজ বিচার করতে বসি, তবে তাকেও তো একই তকমায় ফেলা উচিত। নিখিল দাস যদি মলেস্টার হয়, তাহলে শতরূপ ঘোষও মলেস্টার। দেখুন, রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে অন্যের গায়ে দাগ লাগানো খুব সহজ, কিন্তু নিজের নির্বাচনী হলফনামায় যখন এমন সব ধারার ইতিহাস লেখা থাকে, তখন নীতিবাগী সেজে ভাষণ দেওয়ার আগে একবার বোধহয় আয়নায় মুখ দেখানোটা বেশি জরুরি। শতরূপ বোধহয় এত ছোটাছুটি করতে গিয়ে, এত ফেক ন্যারেটিভ ছড়াতে গিয়ে আজকাল আয়নায় মুখ দেখতেই ভুলে গেছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো শতরূপের এই মলেস্টেশনের কেসটা বাম আমলেই ঘটেছিল। তখন পশ্চিমবঙ্গে প্রাখাতে ক্ষমতায় ছিল বাম সরকার। অর্থাৎ শতরূপ বলতে পারবে না যে তৃণমূলের আমলে ঘটেছে বা বিজেপির আমলে ঘটেছে, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। একদমই তা নয়।
এবার বিষয়টা নিয়ে যখন ঘাটাঘাটি মানুষজন করছে, কেচ্ছা কেলেঙ্কারি যখন সামনে চলে এসছে শতরূপের, তখন শতরূপ আরো একটা বোকামি করলো। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হলফনামা, নির্বাচনী হলফনামা তিনি তুলে ধরলেন এবং সেখানে দেখা যায় সেই মামলাগুলোর মধ্যে একটা মলেস্টেশনের মামলাও রয়েছে। কিন্তু বামেরা তো পড়াশোনা করে না, অদ্ভুত অদ্ভুত সব ন্যারেটিভ ছড়িয়ে বেড়ায়। কাজেই এই কেসটার ডিটেলসে ঢোকার প্রয়োজন বোধ করলো না শতরূপ। আর তার ফলে এই যে আধখানা আপেলের মতন আধখানা জ্ঞান ওরা রাখে আর কি, তার ফলে আবারও নেট নাগরিকদের কাছে মুখ পুড়েছে শতরূপের। দেখা গেল এই মামলাটি তৃণমূলের আমলে বীরবাহা হাঁসদা করেছিলেন। কাজেই পুরো বিষয়টা যে উদ্দেশ্য প্রণীত ছিল তার বলার অপেক্ষা রাখে না। তবে এই শতরূপ এতটাই দাম্ভিক, এত কিছুর পরেও নিখিল দাসকে সে ছোট লোক বলেছে, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি আজ নিখিল দাসের শিক্ষাগত যোগ্যতা এবং শতরূপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা তুলনামূলকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাই তাহলে বুঝতে পারবেন কে আসলে ছোট লোক, কে আসলে অশিক্ষিত। নিখিল দাস জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করে যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পায়। 5 বছরের পাঠ্যক্রম শেষে চাকরিও পায়। 2 বছর চাকরি করার পর গেট কোয়ালিফাই করে স্কলারশিপ নিয়ে এমটেক করতে পুনরায় যাদবপুরে ফেরত আসে। তারপর এখন সে সেখান থেকেই মানে যাদবপুর ইউনিভার্সিটি থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছে। আর উল্টো দিকে রয়েছেন আমাদের শতরূপ, সাধারণ স্নাতক, দূরশিক্ষায় মানে ডিস্টেন্সে মাস্টার্স করেছেন। এই হলো নিখিল দাসের যাদবপুরের একাডেমিক কেরিয়ার। আর উল্টো দিকে ফেলু বাবু শতরূপের একাডেমিক কেরিয়ার। শতরূপের একাডেমিক কেরিয়ারের মতো পলিটিক্যাল কেরিয়ারটাও অবশ্য ঝুরঝুরে, কারণ রাজনীতির কেরিয়ারেও সে আসলে ফেলু বাবু। তবে এটাই প্রথম বিষয় নয় বা প্রথমবার নয় যখন শতরূপ এহেন বিতর্কে জড়িয়েছে। আমার আস্তিনে আরো বেশ কয়েকটা তাস রয়েছে, এক এক করে বের করব। 2023 সালে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে নথি তুলে অভিযোগ করেছিলেন নির্বাচনী হলফনামা অনুযায়ী শতরূপের কোনো স্থায়ী আয়ের উৎস বা বড় অঙ্কের বার্ষিক রোজগার নেই। তা সত্ত্বেও তিনি 22 লাখ টাকার নগদ বা এককালীন পেমেন্ট, মনে করুন আপনি আমি যদি একটা গাড়ি কিনতে যাই 5-6 লাখ টাকার গাড়ি, তাহলে ইএমআই তে কিনবো। শতরূপ সেটা করেননি। শতরূপ 22 লাখ টাকার গাড়ি নগদ এককালীন পেমেন্টে এমজি হেক্টর একটা বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। শতরূপ দাবি করেন তার বাবা শিবাজি ঘোষ এই টাকার যোগান দিয়েছেন। কিন্তু প্রশ্ন ওঠে, সর্বহারা এবং খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করার দাবিদার একজন হোল টাইমার বাম নেতার এই ধরনের বিলাসবহুল জীবনযাত্রা এবং আর্থিক উৎস নিয়ে রাজনৈতিক যুক্তিতর্ককে যদি আমি বাদও দিই, মানে যুক্তিতর্কে পেরে না উঠে শতরূপের ব্যক্তিগত আক্রমণ করার পুরনো অভ্যেস রয়েছে। বিরোধীদের ব্যক্তিগত চেহারা নিয়ে উপহাস করা তার পুরনো অভ্যাস। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তার শারীরিক গঠন বা কত কেজি ওজন, কত কেজি হিন্দুত্ব এই জাতীয় শব্দ প্রয়োগ করে শালীনতার সীমা বারবার ছাড়িয়েছে শতরূপ। স্টুডিওতে বিরোধী বক্তাদের কথা বলতে না দিয়ে গলার জোরে থামিয়ে দেওয়া এবং কুরুচিকর অঙ্গভঙ্গির একাধিক লাইভ ফুটেজ বহুবার ভাইরাল হয়েছে। আমি শতরূপের যে মলেস্টেশনের কেসটা বলছিলাম, একটু ডিটেলসে বলি, আপনারাও খোঁজ করলে পেয়ে যাবেন। 2008 সালে ভবানীপুর থানার মামলায় কেস নাম্বার 7/2008 তার বিরুদ্ধেই রয়েছে আইপিসি 354 ধারার একটি ধারা। 2012 সালে মামলা ফ্রেম হয়, অথচ 2021 সালে নির্বাচনী হলফনামায় সেই একই মামলার তথ্যে চার্জ ফ্রেমের জায়গায় তিনি লিখে দেন নো। অর্থাৎ নিজের আইনি রেকর্ডের অস্বস্তিকর তথ্যকে হালকা করে অন্যদের আইনি পাঠ দিচ্ছেন শতরূপ। মিথ্যে দাবি করছেন শতরূপ নিজের সম্পর্কে। রাজনীতির ময়দানে গলা উঁচিয়ে কথা বলা আর আদর্শের চটকদার বুলিয়া ওড়ানো খুব সহজ, কিন্তু বাস্তব নথির আয়নায় দাঁড়ালে সেই ফাঁপা ইমেজ ধরে রাখা যায় না। একদিকে সর্বহারা শ্রেণীর বিরোধী নেতা সাজার চেষ্টা, অন্যদিকে বিলাসবহুল জীবনযাত্রা, আয়ের অসঙ্গতি এবং আইনি নথিতে অস্বস্তিকর ধারা মলেস্টেশনের কেস। সব মিলিয়ে শতরূপ ঘোষের চরিত্র আজ সবার সামনে স্পষ্ট। আমি শতরূপকে বলবো, অন্যের দিকে তর্জনী তোলার আগে না নিজের অতীত রেকর্ড, আইনি হলফনামা আর প্রকাশ্যে দেওয়া বক্তব্যের দিকে তাকানো দরকার। কারণ তথ্যের রাজনীতিতে চিৎকার বা ব্যক্তিগত আক্রমণ দিয়ে সত্য ধামাচাপা দেওয়া যায় না। জনসমক্ষে নীতিবাগীর সাজার দিন শেষ। তথ্য, নথি আর তদন্ত রিপোর্টের সামনে দাঁড়িয়ে শতরূপ ঘোষের এই যে একটা তরুণ তুর্কি একটা ইমেজ তৈরি করেছে না বামেরা, তার মুখোশটা খুলে পড়ে গেছে। এখানে অবশ্য কথা প্রসঙ্গে আরো একটা কথা আমার মনে এলো, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এর আগের পর্বে এই জ্যোতি বসুর পর্দা ফাঁস একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখলাম কমেন্ট আমি পড়ছিলাম
ইউটিউবে ফেসবুকের তলায়, সেখানে এসে বামপন্থীরা লিখছে জ্যোতিবাবুকে নিয়ে কিছু বলার আগে নাকি আমার পড়াশুনো করে আসা উচিত। আমাকে লিখছে আপনি পড়াশুনো করে আসুন। আরে ভাই, আমি তো পড়াশোনা করেই এসেছি, তাই জন্যই আমি তথ্য সহ কথা বলতে পারছি। তা আপনারা একটু পড়াশোনা করে এসে পাল্টা তথ্য দিয়ে যুক্তিগুলো খণ্ডন করে দেখান তো, তাহলে বুঝবো আপনাদের কত দম আছে। আসলে বামেরা একটা কথা খুব বলে, জ্যোতিবাবুর সাদা ধুতিতে নাকি কাদা লাগেনি কোনোদিন। যত দিন যাচ্ছে জ্যোতিবাবুকে প্রায় ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়ে আরো বেশি মহিমান্বিত করার চেষ্টা করছে বামেরা। ঠিক যেমন খুনি লেনিন স্টালিনকে ঈশ্বর বানিয়েছে এরা, কিন্তু ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ বামেদের মুখ আর মুখোশ চিনে ফেলেছে। আর এই যেসব বাচ্চা কমরেড রয়েছে শতরূপদের মতো, এদের মুখোশ করার দায়িত্ব তো আমিই নিয়েছি। যাই হোক, মানুষ হিসেবে শতরূপ ঘোষকে আপনারা 10-এ কত নম্বর দেবেন জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।